আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিগ ব্রেকিং নিউজ, পাকিস্তানের চমক দেখানো চীনের J-10C যুদ্ধ বিমান হাতে পেল ইরান। কঠিন চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের মার্কিন যুদ্ধ বিমান F-35। ইরানের কাছে হাঁটু গেড়ে করজোড়ে বসে আছে নেতানিয়াহু ট্রাম্প। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত, ব্যাপক সংঘর্ষ চলছে। কঠোর খামেনি, ইরান থেকে বের করে দেওয়া হলো জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলকে। এরদোগান ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক, তুরস্ক পাকিস্তান সহযোগিতা আরও শক্তিশালী হবে জানালেন এরদোগান। যুদ্ধে চীন পাকিস্তানকে সহায়তা করেছিল, দাবি ভারতীয় সেনা কর্মকর্তার। ইরানের দূতাবাসে নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানালেন ইহুদিরা। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি নেতার বৈঠক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের চমক দেখানো চীনের J-10C যুদ্ধ বিমান হাতে পেল ইরান। কঠিন চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের মার্কিন যুদ্ধ বিমান F-35। এই চীনা যুদ্ধ বিমানটি অ্যাডভান্স AECAS রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ইরান ও মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যের নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর। ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে, চীনের J-10C যুদ্ধ বিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই যুদ্ধ বিমান অ্যাডভান্সড AECAS রাডার এবং PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। পাকিস্তান ইতোমধ্যে J-10C এর অন্যতম প্রধান ব্যবহারকারী। সাম্প্রতিক পাক ভারত লড়াইয়ে এই বিমান তাক লাগিয়ে দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই J-10C যুদ্ধ বিমান ইসরায়েলের F-35 স্টিলথ জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে। অবশ্য প্রথম চালানে কয়েকটা বিমান ইরানকে দেওয়া হয়েছে, তার উল্লেখ করা হয়নি। পাশাপাশি কয়টি চালান দেওয়া হবে তাও জানানো হয়নি। এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরান চীনের কাছ থেকে মোট 40টি J-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। প্রতিটি J-10C এর দাম প্রায় 4 কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো 40টি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় 1.6 বিলিয়ন ডলারে। তবে কেবল বিমান কেনার খরচই শেষ কথা নয়, দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানের মূল দামের প্রায় 3 গুণ হতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। হামশারি অনলাইনের আরেক প্রতিবেদনে এই J-10C যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, J-10 চীনের তৈরি অন্যতম অত্যাধুনিক কৌশলগত যুদ্ধ বিমান। এই বিমানকে চীনের সামরিক স্বনির্ভরতার প্রতীক এবং 21 শতকের অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে ধরা হয়। চেন্দু এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বা CAC এর বিমানটির নকশা তৈরি করেছে এবং তৈরিও করেছে। ন্যাটো চীনের এই বিমানকে ফায়ারবার্ড নামে ডাকলেও চীনে একে মাইটি ড্রাগন বলা হয়ে থাকে। J-10 এর বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে, যার মধ্যে J-10C সর্বাধুনিক। সব মিলিয়ে চীনা J-10C যুদ্ধ বিমান ইরানের হাতে পৌঁছানো শুধু তেহরানের সামরিক ক্ষমতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। ইরানের কাছে হাঁটু গেড়ে করজোড়ে বসে আছে নেতানিয়াহু ট্রাম্প। ইরানের সিরাজের ব্যস্ত রাস্তায় এক বিশাল বিলবোর্ড, যেখানে লেখা যুগে যুগে সাহসীর গর্ব নত করেছে অহংকারকারীদের মাথা। ঘোড়ায় বসা প্রাচীন পারস্যের বীর সম্রাট শাপুর প্রথম, তার চোখে বিজয়ের তৃপ্ত আত্মবিশ্বাস। ঠিক তার সামনে হাঁটু গেড়ে নতজানু হয়ে আছেন আধুনিক সময়ের বিতর্কিত নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারে শুধু নয়, ইরানিদের কাছে নেতানিয়াহুর অসহায় আত্মসমর্পণ ইসরায়েলের অন্তত কালের পরাজয়। ঘোড়ার মাথার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। ছবিটি প্রতীকী হলেও ইরানের বিজয়াগাথার এই দৃশ্য নতুন নয়।
বরং হাজার বছর আগের প্রাচীন ইতিহাসের পুনরাবৃত্তি। ইসরায়েল নামের কোনো ভ্রূণ অস্তিত্ব ছিল না তখন পৃথিবীর গর্ভে। তৃতীয় শতাব্দীতে পারস্য সম্রাট শাপুর প্রথম রোমান সম্রাট ভ্যালেনিয়ারকে যুদ্ধে হারিয়ে বন্দী করেন। রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক আত্মসমর্পণের সেই দৃশ্য তখনই খোদাই করে রাখা হয় ইরানের ফার্স প্রদেশের প্রায় 12 কিলোমিটার উত্তর পশ্চিমের প্রত্নতাত্ত্বিক স্থান নকশ ই রোস্তমের পাথরে। বিজয়ের সেই স্মৃতিকে চিরস্থায়ী করতে সম্রাট শাপুর প্রথম নির্দেশেই তখন এটি খোদাই করা হয়, যেখানে দেখা যায় সম্রাট শাপুর তার ঘোড়ায় বসে আছেন আর সামনে নতজানু হয়ে ভ্যালেরিয়ান আত্মসমর্পণ করছেন। আজ সেই গৌরবই আবার নতুন রূপে ফিরে এসেছে ফার্সের রাজধানী সিরাজের ব্যস্ত সড়কে। টানা 12 দিনের যুদ্ধ জয়ের পর ইরানের অস্থিমজ্জায় মিশে থাকা পুরাতন সেই অতীতকেই যেন ইসরায়েলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফার্সবাসী। পারস্য সাম্রাজ্যের স্বর্ণালী সেই ইতিহাস আরো একবার স্মরণ করিয়ে দিল ইসরায়েলের মুনিব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। ইতিহাস ও গৌরবের সম্মিলনে তৈরি এই পোস্টার যেন নেতানিয়াহু অবনমন ও ইরানের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। 259 থেকে 260 খ্রিস্টাব্দে এডেসার যুদ্ধে সম্রাট শাপুর প্রথম রোমান বাহিনীকে ভয়ঙ্করভাবে পরাজিত করেন। যুদ্ধে ভ্যালেরিয়ান আত্মসমর্পণ করেন এবং শাপুর প্রথমের হাতে বন্দী হন। রোমান ইতিহাসে প্রথমবার কোনো সম্রাট শত্রুপক্ষের কাছে জীবিত অবস্থায় বন্দী হয়েছেন। বিভিন্ন প্রাচীন পারস্য সূত্র অনুযায়ী ভ্যালেরিয়ানকে দাসের মতো ব্যবহার করতেন শাপুর। নিজের ঘোড়ায় ওঠার জন্য ভ্যালেরিয়ানের পিঠকে পদদল হিসেবে ব্যবহার করতেন বলেও প্রচলিত আছে। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত। এর মধ্যে 2 জন দক্ষিণ গাজায় খান ইউনিসে ও উত্তর গাজার বেইত হানুন এলাকায় নিহত হন। তৃতীয় জনের মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন রয়েছে। দখলদার বাহিনী ঘটনাগুলোর পর হতাহতের তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, খান ইউনিসে একটি সাঁজোয়াজান ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হলে এক সৈন্য নিহত হয়। তার লাশ উদ্ধার করতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ এই ঘটনাকে গুরুতর বিবেচনা করে কড়া সংবাদ নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে আল জাজিরাকে একটি সূত্র জানায় যে খান ইউনিসের উত্তরে একটি সামরিক ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে সংঘর্ষ চলা অবস্থায় ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, বিমান হামলা, তীব্র উচ্চতর বিমান চলাচল এবং ভারী কামান গোলাবর্ষণ হয়েছে। তারা আরো জানিয়েছে, একটি হেলিকপ্টার মধ্য খান ইউনিসে 2টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং শেষ মুহূর্তে গুলির শব্দ শোনা গেছে। সূত্রটি জানায়, ঘটনাস্থলে এখনো সংঘর্ষ চলছে এবং মধ্য ও উত্তর খান ইউনিস জুড়ে ইসরায়েলি বিমান হামলা ও কামান গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। বেইত হানুনের ঘটনা প্রসঙ্গে দখলদার বাহিনী জানায়, উত্তর গাজায় 2টি ইঞ্জিনিয়ারিং যানবাহনের সংঘর্ষে 1 সৈন্য নিহত হয়। কঠোর খামেনি, ইরান থেকে বের করে দেওয়া হলো জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলকে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA শুক্রবার জানিয়েছে, ইরানে থাকা তাদের পরিদর্শক দল নিরাপদে দেশটি ছেড়ে ভিয়েনার সদর দপ্তরে ফিরেছে। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করার পর তারা চলে এসেছে। এছাড়া সংস্থাটি আবারও অপরিহার্য পর্যবেক্ষণ কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে ইরানকে। গত মাসে ইসরায়েল ও আমেরিকার যুগপৎ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পর উত্তেজনা বাড়ে। 12 দিন ব্যাপী ওই সংঘাতের পর তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়। সম্প্রতি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শুক্রবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক সামরিক সংঘাত চলাকালে তেহরানের অবস্থানের পর আজ একটি IAEA পরিদর্শক দল নিরাপদে ইরান ত্যাগ করেছে এবং ভিয়েনার সংস্থার সদর দপ্তরে ফিরে যাচ্ছে। এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে তেহরানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরদোগান ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক। তুরস্ক পাকিস্তান সহযোগিতা আরও শক্তিশালী হবে, জানালেন এরদোগান। আজারবাইজানের খানদেঙ্কি শহরে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সামরিক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এই তথ্য তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক্সে প্রকাশ করেছে। বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, বাণিজ্য
জ্বালানি খাতে বিশেষভাবে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের হামলা থামাতে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে এবং অঞ্চলে মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে এরদোগানের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, পরিবার ও সামাজিক সেবা বিষয়ক মন্ত্রী মাহনুর ওজদেমির গোক্তাস, বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরালগুদ্দ, যোগাযোগ পরিচালক ফারেত্তিন আলতুন এবং প্রেসিডেন্টের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতির প্রধান উপদেষ্টা আকিফ চাকাতাই। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা তাদের দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী এবং উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা সামরিক, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, সংযোগ ও বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। অপারেশন সিন্দুর সময়ে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলো নিয়ে পাকিস্তানকে রিয়েল টাইমে গোয়েন্দা তথ্য দিচ্ছিল চীন, এমন বিস্ফোরক দাবি করলেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। শুক্রবার নয়াদিল্লিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম বলছে, এই সেনা কর্মকর্তা দাবি করেছেন, ভারত একসঙ্গে তিনটি প্রতিপক্ষের মোকাবিলা করেছিল, পাকিস্তান, চীন ও তুরস্ক, পাশাপাশি কিভাবে পাকিস্তানের 9টি ঘাঁটি চিহ্নিত করেছিলেন এবং সেখানে হামলার পরিকল্পনা করা হয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত জানান রাহুল আর সিং। রাহুল আর সিং বলেছেন, পাকিস্তান ছিল সম্মুখভাগে, কিন্তু চীন তাদের সর্বতোভাবে সহায়তা করছিল। তুরস্ক যে ধরনের সাহায্য করেছে তা খুবই গুরুত্বপূর্ণ। সংঘর্ষ চলাকালীন ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস স্তরে যখন আলোচনার চেষ্টা হচ্ছিল, তখন পাকিস্তান বলেছিল, আমরা জানি তোমাদের গুরুত্বপূর্ণ ভেক্টর প্রস্তুত আছে, অনুরোধ করব সেটা সরিয়ে নাও। এই ভারতীয় সেনা কর্মকর্তা দাবি করেন, এই বক্তব্য থেকে স্পষ্ট পাকিস্তান চীনের কাছ থেকে সরাসরি গোয়েন্দা ইনপুট পাচ্ছিল। আমাদের সামনে একটা সীমানা ছিল, প্রতিপক্ষ ছিল দুজন, আসলে তিনজন। পাকিস্তানের সামনে ছিল, তাদের সব রকম সাহায্য করছিল চীন। পাকিস্তানের 81% মিলিটারি হার্ডওয়্যার চীন থেকে আসে। অস্ত্র চীনের, চীন তার অস্ত্রগুলো পাকিস্তানের মাধ্যমে কার্যত পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে, যেন এক লাইভ ল্যাব হাতে পেয়েছে তারা। চীন কখনো সরাসরি ময়দানে নামে না, বরং প্রতিবেশীকে দিয়ে যুদ্ধ করিয়ে নেয়, এটি তাদের পুরনো কৌশল। এই আলোচনায় সেনা উপপ্রধান আরো বলেছেন, তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং যেভাবে তারা সাহায্য করেছে তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ভিজিএমও স্তরের আলোচনা চলছিল, তখন পাকিস্তান চীন থেকে আমাদের ভেক্টরগুলোর লাইভ আপডেট পাচ্ছিল। ভবিষ্যতে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। তবে অপারেশন সিন্দুর অভিযানে আমাদের কিছু দেশীয় অস্ত্র ভালোভাবে কাজ করেছে, কিছু কিছু অস্ত্র ভালোভাবেই কাজ করেনি। ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানিয়েছে ইহুদিরা। এই সময় তারা ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেছেন। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের একটি প্রতিনিধি দল সম্প্রতি লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসে সফর করেছে। এই সময় তারা ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের কঠোর সমালোচনা করেছেন। ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, ওই প্রতিনিধি দল ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নেতানিয়াহু ও জায়নিস্ট শাসনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। তারা বলেন, জায়নিস্ট শাসনের অপরাধ কোনো ধর্মীয় ইহুদি সমর্থন করে না। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা আমাদের হতবাক করে। তার অপরাধ এবং অমানবিক কার্যক্রম কোনো ধর্মীয় নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দূতাবাস আগের সময় এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করে চিৎকার করে বলেন, আপনারা কেন সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষে দাঁড়াচ্ছেন? ইরানি ও ইহুদিদের উভয়েরই উচিত এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।
ইসরায়েলি নেতা ইয়ার লাপিদ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন তারা। এক্সে দেওয়া এক পোস্টে তিনি একটি ছবি পোস্ট করে লেখেন, আমার বন্ধু আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গত রাতে আবুধাবিতে বৈঠক হয়েছে। আমরা আঞ্চলিক পরিস্থিতি এবং গাজা ইস্যুতে একটি চুক্তি ও জিম্মিদের মুক্তির প্রচেষ্টা নিয়ে আলোচনা করছি। এক্সে লাপিদ স্কাই নিউজ আরাবিয়ার একটি সাক্ষাৎকার উদ্ধৃত করে লেখেন, প্রভাবশালী প্রতিটি আরব দেশ এবং এই অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের উচিত হামাসকে যুদ্ধবিরতির চুক্তি গ্রহণে বাধ্য করতে সর্বাত্মক চেষ্টা করা। এটি গাজার জনগণের জন্য মঙ্গলজনক, ইসরায়েলিদের জন্য মঙ্গলজনক, জিম্মিদের জন্য মঙ্গলজনক এবং গোটা অঞ্চলের জন্যই ভালো। আমিরাতের সরকারি বার্তা সংস্থা WAM বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেছে, লাপিদ ও শেখ আব্দুল্লাহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল। এদিকে হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে আলোচনা করেছে, যা আলোচনার সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত। 2020 সালে যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। ওয়াশিংটনের সঙ্গেও আবুধাবির রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিগ ব্রেকিং নিউজ, পাকিস্তানের চমক দেখানো চীনের J-10C যুদ্ধ বিমান হাতে পেল ইরান। কঠিন চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের মার্কিন যুদ্ধ বিমান F-35। ইরানের কাছে হাঁটু গেড়ে করজোড়ে বসে আছে নেতানিয়াহু ট্রাম্প। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত, ব্যাপক সংঘর্ষ চলছে। কঠোর খামেনি, ইরান থেকে বের করে দেওয়া হলো জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলকে। এরদোগান ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক, তুরস্ক পাকিস্তান সহযোগিতা আরো শক্তিশালী হবে জানালেন এরদোগান। যুদ্ধে চীন পাকিস্তানকে সহায়তা করেছিল, দাবি ভারতীয় সেনা কর্মকর্তার। ইরানের দূতাবাসে নেতানিয়াহুর অপরাধের নিন্দা জানালেন ইহুদিরা। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি নেতার বৈঠক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।